দর্শক, বইমেলায় আসলেই না মনটা ভালো হয়ে যায় এবং সেই ভালো লাগা নিয়ে সবাইকে স্বাগত জানাতে চাই মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। এবং কে কে আছে? নীল, আগেই স্বাগত জানিয়ে ফেললে, অথচ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। কি প্রশ্ন? প্রতিদিন তুমি আমাকে প্রশ্ন করো, বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় দেশ কোনটি বলো তো? কোনটিকে বলা হয়? যে দেশের সূচনা নেই। কিছুই পারো না। নরওয়েকে বলা হয়। নরওয়ের রাজধানী কোনটা বলো তো? কোনটা বলো, তুমি বলো। নীল, অসলো। বইমেলায় আসো অথচ কিছুই জানো না। আরে আচ্ছা, আমি ঠিক জানি আছে। না বইমেলার সাথে নরওয়ে এবং নরওয়ের রাজধানী কি নীল, সম্পর্ক। সবকিছু জানতে হবে, বই পড়লে ভ্রমণ জানবে তুমি, সব আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম যে সূচনা সবকিছু জানে। এখন আমার নামটা জানা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের সাথে আছে নীল মাহবুব, এবং নীল মাহবুবের সাথে আছে যিনি সবকিছু জানেন, জিনিয়া কবি সূচনা। আমরা খালি বইমেলার নরওয়ে গল্প এবং করব। নরওয়ের রাজধানীর নামটা জানে, আর কিচ্ছু জানে না, এবং সেটাই আজকে সবার কাছে প্রমাণ করলো। এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে একজন লেখক আছেন, তার সাথে আমরা কথা বলতে চাই। এবং তার নতুন যে বইটি আসছে সেটা হচ্ছে জালাল আহমেদের ভ্রমণের 10 দিগন্ত। এবং আমি বইটা, এটা প্রথম বই, এই প্রথম বই। এই প্রথম বই বইমেলায় এসছে, মানে প্রথম বইয়ের অনুভূতিটা আসলে কেমন? আমার ব্যক্তিগত অনুভূতি আসলে সংকোচের, কারণ আমার আই এম রিটায়ার্ড সিভিল সার্ভেন্ট, নাও ওয়ার্কিং ইন অ্যানাদার গভর্নমেন্ট অ্যাসাইনমেন্ট, বাট এই বয়সে এসে একটা নতুন বই বের করা আমার জন্য একটু অস্বস্তির ছিল। আচ্ছা, বাট নিঃসন্দেহে যে আমি যে কথাগুলি বলতেছিলাম, এটা ভ্রমণের বই। এখানে 1997 থেকে 2001 সাল পর্যন্ত আমার ভ্রমণের কথাগুলি এসেছে। বেশিরভাগ ছিল সরকারি কার্য উপলক্ষে ভ্রমণ, বাট তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে পুরনো স্থাপত্য পছন্দ করি, সেগুলি বিভিন্ন দেশে ঘুরে দেখেছি, সেই বর্ণনাগুলি এখানে এসেছে। আপনি বলেছেন যে কাজ করতে, কাজের ক্ষেত্রে আপনাকে ভ্রমণ করা হয়েছে, তো একটু জানতে চাই যে কাজের ফাঁকে ফাঁকে ভ্রমণ, সেটা আসলে কতটা দেখা হয় একটা দেশ? এটা যেটা হয়, আমি দেশে বা দেশের বাইরে আমি চেষ্টা করি উইকেন্ডগুলো ইউজ করতে। যেমন এখানে আমার প্রথম ফ্রান্স ভ্রমণের কথা আছে, যেখানে আমি গিয়েছিলাম আসলে নেদারল্যান্ড থেকে। নেদারল্যান্ডে একটা প্রোগ্রামে ছিলাম, উইকেন্ড ছিল 2 দিন। সো আমি ফ্রাইডেতে রওনা দিয়েছি, শুক্র, শনি এবং রবি 2 দিন ঘুরে বেরিয়েছি, রবিবার রাত্রে ফিরে এসেছি। নিঃসন্দেহে দ্যাট ওয়াজ এ টাইট প্রোগ্রাম, বাট আমি তখনও লুভরে গিয়েছি, আমি নরডেমে গিয়েছি, মোনালিসার সঙ্গে প্রথম দেখা তখন। সো এটা চমৎকার স্মৃতি ছিল। আচ্ছা, ভ্রমণের ক্ষেত্রে মানে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? আমি আসলে পছন্দ করি ইতিহাস, ঐতিহ্য সংক্রান্ত বিষয়। আমি ইতিহাসের একদম খুব মনোযোগী পাঠক, ফলে যে কোনো দেশে যাই আমি আগে সে দেশের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি, এবং এখানকার পুরনো স্থাপত্য, বিশেষ করে ইতিহাসের অংশ যেগুলি, সেগুলি দেখার চেষ্টা করি। আমি ঘুরেছি অনেক, প্রায় 50টার মতো দেশে আমি গিয়েছি, এবং যেখানেই গিয়েছি আমি এই জিনিসগুলি দেখার চেষ্টা করেছি আসলে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে, এই বইটি যখন আমি কিংবা সূচনা পড়বো কিংবা পাঠকরা পড়বে, কতটা লোভ জাগবে ভ্রমণের? আমি মনে করি আমার যে লেখা, আমার লেখার যে ধরন, আমি তথ্য দিই, একই সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যোগ করি। ফলে ইতোমধ্যে যারা আমার লেখা পড়েছেন, অথবা এখন তো আসলে সোশ্যাল মিডিয়াতে লেখা হয়, তো যারা সেখানেও তাদের প্রতিক্রিয়া যেটা, আমি সহজ বাক্যে লিখি, লেখা অনুসরণ করা সহজ হয়। আমার ধারণা পাঠকরা আনন্দ পাবেন, এবং তারা যেটা পাঠকের প্রতিক্রিয়া, আমি যেটা তারা বলেন, যে তারা মনে হয় যে তারা নিজেরা সেখানে গিয়েছেন, নিজেরা দেখতেছেন। বাহ। সো ভ্রমণ আসলে এমনই তো হওয়া উচিত, আমরা ভ্রমণ। এবং নীল, আরেকটি এটা প্রশ্ন না নীল, আমি একটু বলতে চাই, জেলা প্রশাসকের স্মৃতি, এটাও কিন্তু একটি স্মৃতি সম্বলিত বই, ভ্রমণও স্মৃতি এবং এটাও স্মৃতি। এটা তো চমৎকার বই, এই অর্থে চমৎকার। আমি এই ধরনের সংকলন দেখিনি আগে, এটি আমি সম্পাদনা করেছি, আমি এবং আমার বন্ধু ডক্টর মোহাম্মদ আলী খান। উনি নিজে একজন লেখক, এবং হি ওয়াজ অলসো এ সিভিল সার্ভেন্ট। তো এখানে আমরা 1982 ব্যাচের অফিসার যারা, আমাদের 16 জনের, আমরা যেমন জেলা প্রশাসক ছিলাম 2002, 3, 4 এইরকম সময়ে, আমাদের সেই সময়কার স্মৃতিগুলি এখানে লেখা হয়েছে। আমরা আশা করছি যে পরবর্তী যে সংস্করণ করবো এটার, সেখানে এখন 16 জনের আছে, পরে সংখ্যা আরও বাড়বে। সো একটা সময়কে তুলে ধরা, 2002, 3, 4 এর সময়টা আমাদের দৃষ্টিতে তুলে ধরা, ফলে যে পাঠক এটা পড়বেন, এখানে বাংলাদেশে বিভিন্ন জেলা রয়েছে, টাঙ্গাইল আছে, মেহেরপুর রয়েছে, নাটোর রয়েছে, আমি নিজে ছিলাম ঠাকুরগাঁও এবং ফরিদপুর, সেই জেলাগুলির স্মৃতিকথা এখানে উঠে এসেছে। ধন্যবাদ আমাদের সাথে দুটো বইয়ের গল্প ভাগাভাগি করে নেবার জন্য। ধন্যবাদ। নিশ্চয়ই এই বই দুটি পাঠকের ভালোবাসা পাবে। এবং আমাদের সাথে আরও একজন আছে, সূচনা, এবং দারুণ, তার বইটির প্রচ্ছদের রংটি আসলে দারুণ, এবং নামটাও ভীষণ রকম সুন্দর, কমলা রঙের রোদ। কমলা রঙের রোদ কিন্তু নীল, আর একদিন পরেই আমরা পেয়ে যাব, আমাদের ফাগুনের প্রথম দিন চলে আসছে নীল, এবং সেই ফাগুনের রঙে যেন রঙিন নীল। হ্যাঁ, সোমাদেব, এই যে কোন রোদ এটা, এবং রোদটা কেন কমলা রঙের? আচ্ছা,
আমি একটু বলি যে আমরা আসলে যখন বিকালবেলা আমার যেটা অনুভূতি যে সমুদ্র বা নদীতে যখন সূর্যাস্ত রোদটা পড়ে তখন সেই রোদটা খুব কমলা হয়ে যায়, ঝলমল করতে থাকে। তো আমার এই বইয়ে একটা গল্পের নাম আসলে কমলা রঙের রোদ। তো এই বইয়ের যে ক্যারেক্টার, নায়িকা বা প্রোটাগনিস্টটাকেই বলেন, তো ওর জীবনটা হচ্ছে কি সারাটা জীবন শেষ করে শেষে গিয়ে সে তার জীবনে একটা নতুন উপলব্ধি আসে, যে কারণে আমি এটার নাম দিয়েছি কমলা রঙের রোদ। সেটার আলোকেই কমলা রঙের রোদ। আচ্ছা, এটা হচ্ছে ছোট গল্পের বই, বেশ কয়েকটি ছোট গল্প আছে। কয়টি ছোট ছোট গল্প আছে? এখানে 11টি ছোট গল্প আছে। এবং সেই গল্পের বিষয়বস্তুর বিষয়ে আসলে যদি জানতে চাই। আমার লেখার বিষয়বস্তুই মূলত নারী কেন্দ্রিক, মানে নারীর জীবন বা নারীরা কিভাবে তাদের চড়াই উতরাই পার হয়ে সে নতুন জীবনের সন্ধান পায়, সেরকম প্রত্যেকটা গল্প এখানে বিভিন্ন বয়সী নারী যে আমাদের যে সামাজিক লড়াইগুলো থাকে, মনস্তাত্ত্বিক লড়াইগুলো থাকে, সেই লড়াইগুলো থেকে কিভাবে উত্তরণ ঘটাতে পারে সেরকম গল্প এখানে 11টা গল্প রয়েছে। এই গল্পগুলো কতটা জীবন থেকে দেখা, কতটা কল্পনা থেকে নেওয়া? আমার সবগুলো গল্পই আসলে জীবন থেকে নেওয়া, সবগুলো গল্পই জীবনের প্রত্যেকটা দিক থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সেখানে শেষ গল্প তো আমার মতো করেই লেখা, কিন্তু কারো না কারো বাস্তব চরিত্র এখানে আছে। যেমন আমার একটা গল্পের কথা আমি একটু বলি যে 1993 সালে একটা ঘটনা আমি পড়েছিলাম। একটা মেয়ে ধর্ষিত হয়েছিল এবং সেই তার সেখানে একটা বেবি হয়েছিল, সেই ধর্ষণের পরবর্তী তার ফসল। কিন্তু সেই মেয়েটার কথা এখন আমি আর জানি না। তাকে 100টা দৌড়া মারা হয়েছিল এবং তাকে বিতাড়িত করা হবে, এরকম কিছু বিষয় সেই 1993 সালে পড়া একটা ঘটনা। সেইটার আলোকে একটা গল্প এখানে আছে যে আলোকবর্তিকা। সে শেষে গিয়ে আসলে কি হতে পারতো, হঠাৎ করে সেই মেয়েটার কথা আমার মনে হলো, আমি তাকে নিয়ে একটা গল্প লিখেছি এবং এখন থাকলে সে কি করতো। সেই মেয়েটা নিশ্চয়ই অনেক বড় হয়েছে, যে হয়েছে, জন্ম নিয়েছে, তো এখন হলে কি হতে পারতো, তার একটা নতুন জীবনের সন্ধান আমি দেখেছি আমার গল্পের বইতে। বাহ, দারুণ। এবং আপনাকেও ভীষণ রকম সুন্দর লাগছে। এবং বইমেলায় আসলে আমরা যেমন নান্দনিক স্টল এবং প্যাভিলিয়ন দেখতে পাই, আপনার সাজটাও ভীষণ রকম নান্দনিক। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের সাথে সূচনা আছে। সূচনা, নিশ্চয়ই তোমার সাথে আরো একজন লেখক আছে, তার সাথে যদি একটু পরিচয় করিয়ে দেয় এবং কথাগুলো বলো। নীল আমার সাথে আছেন, তিনি সমাজ নিয়ে গবেষণা করেন, আমাদের সমাজ নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি তার বইটি আজ সাথে করে নিয়ে আসেননি, তবে তার বই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। আপনি আপনার পরিচয়টা একটু বলুন। আমি ডক্টর খুরশিদ আলম, চেয়ারম্যান বাংলাদেশ ইনস্টিটিউট অফ সোশ্যাল রিসার্চ ট্রাস্ট। আমি দীর্ঘ 22 বছর ধরে আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানটা চলছে এবং এটা চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এবং আপনার নতুন বইটির নাম হচ্ছে সমাজ গবেষণা পদ্ধতি। এবং কিছুক্ষণ আগেই একজন লেখকের সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন ধর্ষণের কথা, আরও সমাজের নানা অসঙ্গতির কথা। এবং সেই জায়গা থেকে জানতে চাই যে যে সমাজটা আমরা আসলে চাই, সে সমাজটা কি আসলে গড়ে উঠেছে? না, সেটা এখনও গড়ে উঠি নাই এবং আমি মনে করি যে এটার জন্য প্রয়াস চালাতে হবে। বিশেষ করে গবেষণা করে সমাজের কোথায় অসঙ্গতি আছে, কোথায় পশ্চাৎপদতা আছে, কোথায় সামাজিক সংকট আছে, সেগুলোকে নির্ণয় করতে হবে গবেষণা করে, এবং করে তারপরে তার মাধ্যমে আমরা সমাধান বের করতে হবে। আসলে গবেষণা করে যদি আমরা না করি তাহলে তেমন কোনো সমাধান পাওয়া যাবে না। সেক্ষেত্রে একজন ভালো গবেষক হতে হলে আসলে কি কি বিষয় মাথায় রাখতে হবে? হ্যাঁ, ভালো গবেষক হতে হলে প্রথমত হলো যে প্রচুর পরিশ্রম করতে হবে কোনো একটি সমস্যা সমাধান বের করার জন্য, যেটা আমরা প্রায় দেখি যে এখানে অনেক দীর্ঘদিন ধরে একটা সমস্যা নিয়ে গবেষণা করে সমাধানটা বের করতে হবে। যেমন আপনি দারিদ্র্য দূর করতে চাইলে তো এটা রেডিমেড কোনো সলিউশন নাই যে আমরা দারিদ্র্য চাইলে দূর করে ফেলতে পারবো। আমাদের এর জন্য গবেষণা করে বের করতে হবে যে কোন এলাকায় দারিদ্র্য বেশি, কারা দরিদ্র ইত্যাদি। তো এই ধরনের বিষয়গুলো বিষয়ভিত্তিক গবেষণা করতে হবে, বিশেষ করে সমস্যা ভিত্তিক গবেষণা, এবং সেটা আমাদের দেশে খুব সীমিত, এখনও অত বেশি হচ্ছে তা না। এক্স্যাক্টলি নীল, আসলে গবেষণা হলেই তো সমস্যা বের হলেই তো সমাধান সম্ভব। ধন্যবাদ। আপনার বইটি থাকলে আমরা দেখাতে পারতাম এই মুহূর্তে, কিন্তু যেহেতু নেই, তবে আমরা নামটা আরেকবার বলে দিতে চাই, ডক্টর খুরশিদ আলমের সমাজ গবেষণা পদ্ধতি। এবং এই বইটি আমাদের সমাজ ব্যবস্থার কিছুটা পরিবর্তন আসুক, ঘটাক, এটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে ডক্টর খুরশিদ আলম। সূচনা, এই যে বইমেলায় আমরা আসি, বইমেলায় অগণিত পাঠক আসে, এবং কিছু পাঠকের সাথে যদি এই মুহূর্তে তুমি একটু বেশ কথা বলো। জমে উঠেছে কিন্তু নীল বইমেলা, এবং আমি একটু কথা বলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে একজন একজনকে ফুল পরিয়ে দিচ্ছে নীল, একদম বসন্তের রং আজকে থেকেই লেগে গেছে। আমি একটু কথা বলতে চাই, এই যে মানে আর একদিন পরেই তো বসন্ত, বসন্তের একটা প্রধান অনুষঙ্গ বইমেলা, ফুল পড়ছিলেন আপনি প্রিয় মানুষের কাছ থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু অনুভূতি, রংটা জান। মানে প্রিয় মানুষের কাছ থেকে ফুল পড়ার অনুভূতি এটা একটু অন্যরকম, কারণ হচ্ছে প্রিয় মানুষ অবশ্যই ভালোবেসে ফুলটা পরিয়েছে, আর এই ভালোবাসাটা আসলে মানে টাকা দিয়ে কেনা যায় না।
তো এটার অনুভূতিটা অন্যরকম। আচ্ছা, আমি একটি বিষয় জানতে চাই, এই যে প্রিয় মানুষ ফুল উপহার দিচ্ছে, কিন্তু আমরা যদি বলি যে বই একটি দারুণ একটা ব্যাপার, আত্মার অক্সিজেন, প্রিয় মানুষ কখনো আসলে বই উপহার দেয় বা দিয়েছে? হ্যাঁ দিয়েছে দিয়েছে, কিন্তু আমার আসলে ওইরকম শখ করে বই পড়াটা হয় না, এই জন্য ফুলটা বেশি ভালো লাগে, এই জন্য ফুলটা বেশি দেয় আর কি। করে বই পড়া হয় না, কিন্তু শখ করে বই মেলায় আসা হয় প্রিয় মানুষের সাথে। বই মেলা আসা হয়, এটা ট্রু, কারণ ভালো লাগে, অনেকগুলো বই একসাথে দেখি তো এই জিনিসটা ভালো লাগে, আর বছরে একটা সময় তো এরকম আসা হয়, এই জন্য বেশি ভালো লাগে। এই ভালো লাগা থেকে নিশ্চয়ই একদিন বই পড়াও শুরু হয়ে যাবে। বইয়ের প্রতিও ভালো লাগা শুরু হবে। নীল, তুমি ধন্যবাদ। খেয়াল করেছো আজকে কিন্তু সবাই জুটি বেঁধে আসছে বই মেলায়, এবং এবং এখানে অনেকেই কিন্তু ছোট ছোট কিছু পাঠক দেখতে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। বই দেখছে সূচনা, নীল। এবং আমি একটা খুব মিষ্টি পাঠক দেখতে পাচ্ছি, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। শাড়ি পরে এসছেন বই মেলায়? ইয়েস। কেন, মানে কি কি বই দেখা হচ্ছে বা শাড়ি পরে কেন আসা হলো? না, আমি এমনি শাড়ি পরেছি, কিন্তু আমি পছন্দ করি বইমেলায় শাড়ি পরে আসতে। বইমেলায় শাড়ি পরে আসতে পছন্দ করেন, আচ্ছা। কি কি বই এখন পর্যন্ত ভালো লেগেছে? কয়েকটা বই আমার ভালো লেগেছে, কিন্তু ওগুলোর নাম আমার মুখস্থ নেই। নাম মুখস্থ নেই নীল, কিন্তু বইমেলায় শাড়ি পরে তবে আসতে তার তবে ভালো আমার লাগে। কাছে যদি একটা ক্যামেরা থাকতো, তোমাদের দুজনের ছবি তুলে রাখতাম, কারণ তোমাদের দুজনের শাড়ির রংটাও কিন্তু মিলে গেছে আজকে। একদম মিলে গেছে, এবং খুব সুন্দর করে সেজে এসছে কিন্তু সে। যাক, বইমেলায় আসলে আসলে মনটা ভালো হয়ে যায়, দেখো, কারণ বইমেলায় সব বয়সী মানুষ বইমেলায় আসে, এবং তাদের বইয়ের প্রতি কারোর হয়তো অনেকের ভালোবাসা নেই, কিন্তু বই মেলার প্রতি ভালোবাসা আছে, এবং এই যে বই মেলার প্রতি যে ভালোবাসা, এইভাবেই হয়তোবা বইয়ের প্রতি ভালোবাসাও কিন্তু মানুষের জাগবে। অবশ্যই নীল, দেখো একটা ছোট্ট শিশুর সাথে আমি কথা বলছিলাম, সে বলছে বইমেলায় সে যখনই আসে শাড়ি পরে আসে, এবং শাড়ি পরে আসতে তার ভালো লাগে বইমেলায়। সেটাও তো এক ধরনের নান্দনিকতা নীল, মানে সেটাও তো বইয়ের প্রতি ভালোবাসা থেকেই আসলে আসে। অবশ্যই, এবং এই বইমেলায় মানে আসবার পর আজকে যে ভিড়টা দেখতে পাচ্ছ, তোমার কাছে কি মনে হচ্ছে যে কাল থেকে তো আসলে উৎসব শুরু, ফাল্গুনও আসছে, ভালোবাসার দিনও আসছে, মানে বইমেলায় আসলে পা রাখার জায়গা থাকবে কিনা? নীল, তোমার কি মনে হচ্ছে কাল থেকে উৎসব শুরু? আমি তো সবার মাথায় ফুল দেখতে পাচ্ছি, সবাইকে আমি বাসন্তী রঙে আজ থেকেই সেজে উঠতে দেখছি, এবং সব মিলিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি জুটিদেরকে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হয় বসন্ত ভালোবাসা কিন্তু একদিন আগেই শুরু হয়ে গেছে বইমেলায়। সেই সুঘ্রাণেই আসলে বইমেলার পদচারণ আসলে বাড়ুক, সেই আশাটা ব্যক্ত করেই আজকের আয়োজন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও আগামীকাল দেখা হবে ভালোবাসার ঘ্রাণে, নতুন বইয়ের ঘ্রাণে।